হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। তোমাদের রিপিটার ব্যাচে আমি একটি ডেসক্রিপটিভ রাইটিং লিখতে দিয়েছিলাম। সেটা হয়েছে ইলেকট্রিক ভেহিকেল, তার ফিউচার কি আমাদের ইন্ডিয়ায়, সেই সম্পর্কে। তোমরা সবাই লিখে জমা দিয়েছো, আমি তোমাদের খাতা চেক করে দিয়েছি। আমি বলেছিলাম যে তার একটা অ্যানালিসিস, অর্থাৎ কিভাবে লিখতে হবে তার একটা অ্যানালিসিস তোমাদের সামনে আমি উপস্থাপন করব, এবং সেই মতোই আজকে আমি তোমাদের কি লিখতে বলেছিলাম, কোন কোন পয়েন্ট দেওয়া প্রয়োজন সেই এসে রাইটিংয়ে আমি মনে করি সেইটা আলোচনা করব। এবং তার সাথে তোমরা যারা লিখেছো তার মধ্যে থেকে টপ 3টে খাতা যাদের লেখা আমার অপেক্ষাকৃত ভালো হয়েছে বলে মনে হয়েছে, তাদের খাতাগুলোও তোমাদের সামনে আলোচনা করব। তো ভালো করে ভিডিওটি দেখো। ডেসক্রিপটিভ রাইটিং কিভাবে লিখতে হয়, লেখার ধরন কি কি, কতভাবে লেখা যায় এবং আসলেই কি কঠিন, এই সমস্ত জিনিস তুমি বুঝতে পারবে আজকের এই অ্যানালিসিসটি দেখলে। তো তোমাদের আমি যে রাইটিংটি লিখতে দিয়েছিলাম সেটা ভালো করে বুঝবে। সেটা হচ্ছে ইন্ডিয়ায় ইলেকট্রিক ভেহিকেলের ফিউচার। আমি কি লিখতে দিয়েছিলাম যে ইন্ডিয়ায় ইলেকট্রিক ভেহিকেলের ফিউচার, ভালো করে বোঝো। ভবিষ্যৎ, আমাদের ভারতে যে ইলেকট্রিক ভেহিকেল বা ইভি বৈদ্যুতিক যে সমস্ত যানবাহন আছে তাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ কথাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভবিষ্যৎ না লিখে সিম্পলি আমাদের ভারতে ইলেকট্রিক ভেহিকেল কিভাবে চলছে সেটা লিখেছো। কনক্লুশনে তুমি ভবিষ্যতের কথা লেখনি। তোমাকে কিন্তু বলেছে ভবিষ্যতের কথা লিখতে। তোমাকে কিন্তু বলেনি যে ইভি কি বা ইভি কিভাবে তৈরি হয়, ইভি কোন কাজে লাগে, এই সমস্ত কিছু বলেনি। তোমাকে বলেছে ভারতে ইলেকট্রিক ভেহিকেলের ভবিষ্যৎটা তোমার কি বলে মনে হয় সেইটা তোমার নিজের ভাষায় 250 শব্দের মধ্যে লেখো। আবারও বলছি, 250 শব্দ। এইখানেই ম্যাক্সিমাম ভুল করেছো স্টুডেন্ট। কি ভুল করেছো না, তোমরা যেটা করেছো আমি দেখেছি 90%-এর খাতারই কিন্তু ওয়ার্ড লিমিট এক্সিড করে গেছে, অর্থাৎ ওয়ার্ড লিমিট পেরিয়ে গেছে। 250 মানে তোমাকে ম্যাক্সিমাম 270 ওয়ার্ডে লিখতে হবে, মিনিমাম 230 ওয়ার্ডে লিখতে হবে। কিন্তু সেটা কখনোই যেন 270 এক্সিড না করে। আমি দেখেছি তোমাদের ম্যাক্সিমামের খাতায় কিন্তু 270 এক্সিড করে গেছে। অর্থাৎ তোমরা ওয়ার্ড লিমিটকে যখন এক্সিড করে গেছো, আমি সেই কারণেই তোমাদের 0 দিয়েছি। যাদের যাদের 0 দিয়েছি ওয়ার্ড লিমিট এক্সিড দেখে, সেইটা এই কারণেই দিয়েছি যে তোমার এই বিষয়ে খুব সচেতন হতে হবে যে ওয়ার্ড লিমিট যেন এক্সিড না করে যায়। ওয়ার্ড লিমিট যা আছে তার মধ্যে তোমার লিখতে হবে। দরকার হলে 240-এ লেখো, 230-এ লেখো, তাও অসুবিধা নেই, কিন্তু বেশি বড় করে লেখো না, তাহলে সেটা দেখতে খুব খারাপ লাগে। একজন টিচারের ফার্স্ট ইমপ্রেশনই খুব খারাপ হয়ে যায়। আমি যখন তোমাদের খাতা দেখি, এতগুলো খাতা জমা পড়ে তার মধ্যে যখন খাতা দেখি, তখন দেখি যে ওয়ার্ড লিমিট অনেক বড় করেছে, 4 পাতা 3 পাতা জুড়ে লিখেছে, তার প্রথমেই আমি 0 দিয়ে দেবো, কারণ তার খাতা দেখার প্রয়োজনই আমি মনে করি না, কারণ সে গুছিয়ে লেখেনি। সেই কারণে ওয়ার্ডটা সবসময় বুঝবে এবং ওয়ার্ড লিমিট মেনটেন করে লেখার চেষ্টা করবে। তো তোমাদের 250 শব্দে লিখতে বলেছিলাম। তোমাদের স্ট্যান্ডার্ড যে হাতের লেখা, সেই হাতের লেখায় দেখবে একটা লাইনে 8টা থেকে 10টা শব্দ থাকে, তার বেশি শব্দ থাকে না। তার মানে কি লেখাটা কঠিন? একদমই না। মাত্র 25টা লাইন, মাত্র 25 থেকে 30টা লাইন, তাহলেই কিন্তু লেখাটা দাঁড়িয়ে যায়। তো তুমি 25 লাইন আমাদের ভারতে ইলেকট্রিক ভেহিকেলের ভবিষ্যৎকে এই নিয়ে লিখতে পারবে না? অনেকে আমি ডেসক্রিপটিভ রাইটিং লেখা কঠিন, এসে রাইটিং অনেক কঠিন। কঠিন না, তুমি সিম্পল ভেবে নাও যে তোমাকে এই বিষয়ের উপর মাত্র 25টা লাইন লিখতে হবে। তোমাকে তো উপন্যাস লিখতে বলেনি, তোমাকে ওয়ার্ড লিমিট বলে দিয়েছে 250 ওয়ার্ডসের মধ্যে, তার বেশি নয়। ম্যাক্সিমাম যদি কেউ বলে 300 ওয়ার্ডস, তার বেশি নয়। তাহলে 10টা করে যদি তোমার একটা লাইনে ওয়ার্ড থাকে, তাহলে তোমার 30টা লাইন লিখতে হবে। তুমি যদি 30টা না পারো 25টা লাইনে লেখো। তাহলে আমাদের লিখতে কিন্তু বেশি হবে না, কিন্তু যা লিখতে হবে সেগুলো টু দ্য পয়েন্ট লিখতে হবে। তাহলে কি কি পয়েন্ট দেবো আমি এই লেখার মধ্যে? আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন বানাবো। যে কোনো এসে রাইটিংয়ের প্রথমে একটা হেডিং হয় এবং তারপর একটা ইন্ট্রোডাকশন হয়। তো একটা ইন্ট্রোডাকশানে তুমি কি কি লিখবে? ইন্ট্রোডাকশানে তুমি প্রথম থেকেই শুরু করবে যে ইলেকট্রিক ভেহিকেলের ইন্ডিয়ায় মার্কেট শেয়ার কি। তুমি ইলেকট্রিক ভেহিকেল কি, হ্যানা কি, তেনা কি, এত কিছু লিখতে যাবে না, তোমাকে লিখতে বলেনি, তোমার টাইম নেই এত কিছু লেখার। ওরা জানে ইলেকট্রিক ভেহিকেল কি। তোমাকে বলেছে ইলেকট্রিক ভেহিকেলের ভারতে ভবিষ্যৎ কি, ভারতের কনটেক্সটে তার ভবিষ্যৎ কি, ইলেকট্রিক ভেহিকেল পরবর্তীকালে ভারতে কিভাবে বাড়বে, কিভাবে প্রসার হবে তার, সেই নিয়ে লিখতে দিয়েছে। তো সুতরাং প্রথমে ইন্ট্রোডাকশনে আমরা দেব ইন্ডিয়া ইলেকট্রিক ভেহিকেলের মার্কেট শেয়ার কি। অর্থাৎ এখানে আমরা দেব যে ইলেকট্রিক ভেহিকেলের সেল কিভাবে রিসেন্ট ইয়ারে বেড়েছে বা বাড়ছে,
ইলেকট্রিক ভেহিক্যালে বড় বড় প্লেয়াররা মার্কেটে এসছে, আমাদের দেশীয় কোম্পানি যেমন টাটা ইলেকট্রিক 4 হুইলারের মধ্যে টপে আছে বর্তমানে, এবং তাদের বিশেষ কিছু ট্রেডমার্ক গাড়ি হয়ে গেছে যেগুলো ইলেকট্রিক ভেহিক্যাল মার্কেটকে ডোমিনেট করছে, যেমন নেক্সান ইত্যাদি প্রভৃতি গাড়িগুলো। তো এই মার্কেট শেয়ারটা আমরা দেবো ইন্ডিয়ার ইলেকট্রিক ভেহিক্যালের রিসেন্ট মার্কেট শেয়ার, এটা দিয়ে আমরা ইন্ট্রোডাকশন শুরু করব। এবং এখানে আমরা পয়েন্ট দেবো কি যে রিসেন্ট ইয়ার্সে ইভির সেল আস্তে আস্তে বাড়ছে, স্পেশালি ফর 4 হুইলার ব্র্যান্ডস লাইক টাটা। অর্থাৎ এই টাটার কথাটা আমরা এখানে উল্লেখ করব যে আমাদের দেশীয় কোম্পানিরা ইলেকট্রিক ভেহিক্যালের 4 হুইলার সেক্টরে ডোমিনেট করছে আমাদের দেশের বাজারকে। নেক্সট হচ্ছে গভর্নমেন্টও চাইছে কিন্তু এটাকে প্রমোট করতে, আমরা এটা দেখেছি সরকারও এটাকে কিন্তু প্রমোট করতে চাইছে। সরকার কি করছে না, সরকার সাবসিডির মাধ্যমে এটাকে প্রমোট করছে। যে সমস্ত দেশীয় কোম্পানি ইলেকট্রিক ভেহিক্যাল তৈরি করছে, তুমি যদি বাজার থেকে কিনতে যাও বিভিন্ন রাজ্য বিভিন্ন কেন্দ্রে সরকার সেগুলোকে সাবসিডি দিচ্ছে। বাই এনকারেজিং ইন্ডিয়ান কোম্পানিজ টু মেক ইভি, এবং সরকার বলছে যে তোমরা যদি ইভির পার্টস এবং কম্পোনেন্টস বানাও তাহলেও তোমাদের সাবসিডি দেবো। তাহলে আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে এই 3টে পয়েন্টকে মূলত অ্যাড করব। এক হচ্ছে ইন্ডিয়ার রিসেন্ট মার্কেট শেয়ার 4 হুইলার 2 হুইলারের ক্ষেত্রে, সেখানে ইভি কতটা শেয়ার করছে, ইভির সেল কিভাবে ইনক্রিজ করছে বা ইনক্রিজ করেছে, এবং কোন কোন ব্র্যান্ডগুলো আস্তে আস্তে ইভিতে মার্কেট ডোমিনেট করা শুরু করেছে, এবং নেক্সট হচ্ছে গভর্নমেন্টও প্রমোট করছে সেটাকে কি করে। এরপর আমরা দেব যে ইভির প্রয়োজন কি, ভবিষ্যতে কেন ইভির প্রয়োজন, এটা কেন সময়ের দাবি, ইলেকট্রিক ভেহিকেল কেন সময়ের দাবি সেইটা আমরা লিখব। কেন, কারণ ইলেকট্রিক ভেহিকেল সময়ের দাবি এটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি এই প্যারাটায়, তাহলেই আমরা বুঝতে পারবো যে ফিউচারে ইলেকট্রিক ভেহিকেল ছাড়া অন্য কোনো পথ থাকবে না। এবং এই যে সেটা লিখতে দিয়েছে যে বিষয়ের উপর, যে ফিউচার অফ ইলেকট্রিক ভেহিকেলস ইন ইন্ডিয়া, সেইটা আমাদের ক্লিয়ার হবে এই পয়েন্টটা থেকে, যে ইলেকট্রিক ভেহিকেল সময়ের দাবি কেন, বা ইলেকট্রিক ভেহিকেল বর্তমান সমাজে প্রয়োজন কেন। এখানেই আমরা লিখব যে প্রথম কথা, ইলেকট্রিক ভেহিকেল পলিউশন কম করে, পলিউশন করে না তা নয়, অনেকে ভাবে পলিউশন করে না, একদম ভুল কথা। ইলেকট্রিক ভেহিকেল পলিউশন করে, যখন ব্যাটারি তৈরি হয় তখন এটা পলিউশন হয়। তো সেই কারণে ভুলভাল পয়েন্ট আমরা দেবো না, আমরা কম লিখবো, ঠিক লিখবো। ইলেকট্রিক ভেহিকেল কম পলিউশন করে পেট্রোল কারের তুলনায়, এবং তার ফলে কার্বন এমিশন অনেকটাই কমে যায়, এবং কার্বন এমিশন যখন কমছে স্বাভাবিকভাবেই গ্লোবাল ওয়ার্মিং করবে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের চিপ আর হচ্ছে মেনটেনেন্স কস্ট, এইটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান যা কনটেক্সট, বর্তমান যা পরিস্থিতি ভারতে, তাতে ইলেকট্রিক ভেহিকেলের মেনটেনেন্স কস্টটা চিপার, মেনটেন করার যে কস্ট সেটা চিপার, কিন্তু তার মার্কেট প্রাইস বা প্রোডাক্ট ভ্যালু সেটা কিন্তু হায়ার পেট্রোল কারের তুলনায়। একটা পাঞ্চেরই তুমি যদি পেট্রোল কার নিতে যাও, আমি যেটা নিয়েছি সেটার দাম ধরে নাও প্রায় 10 লাখ টাকা, কিন্তু তুমি যদি তার ইলেকট্রিক ভ্যারিয়েন্ট নিতে যাও তাহলে সেটার দাম শুরু হয় 13 লাখ টাকা থেকে, 14 লাখ টাকা থেকে। তো তার মানে কি, ইলেকট্রিক ভেহিকেলের মেনটেন্যান্স কস্টটা চিপার কিন্তু তার মার্কেট ভ্যালুটা হায়ার, এবং এটা আমরা ড্রব্যাকে লিখবো পরবর্তীকালে। সেই কারণে আমরা যখন চিপার লিখবো তখন পার্টিকুলারলি আমরা যেন মেনটেন্যান্স কস্টটা চিপার লিখি। নেক্সট হচ্ছে পারফেক্ট অল্টারনেটিভ ফর ফসিল ফুয়েল। ইলেকট্রিক ভেহিকেল ফসিল ফুয়েল দ্বারা চালিত যে সমস্ত যানবাহন আছে তাদের পারফেক্ট অল্টারনেটিভ। কেন? ইকোনমিক্যালিও অনেক বেনিফিশিয়াল। তার কারণ আমাদের যে পেট্রোল বা ফুয়েল, ফসিল ফুয়েল যেগুলো আমরা ইউজ করি বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে, সেগুলো কিন্তু বেশিরভাগটা আমরা ইম্পোর্ট করি। তো ইম্পোর্ট করার জন্য তার কস্টিং অনেকটাই বেড়ে যায়। তো সেই কারণে ইলেকট্রিক ভেহিকেল তো পারফেক্ট অল্টারনেটিভ ফসিল ফুয়েলের জন্য, কারণ সেটা আমাদের বাড়ির বিদ্যুতেই চার্জ হয়, ডোমেস্টিক কারেন্টেই চার্জ হয়। তো সুতরাং সেটা আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে না। তার পার্টস কম্পোনেন্টস ইম্পোর্ট করতে হবে, ঠিক কথা, কিন্তু তার যে মেনটেনেন্সের জন্য যে পাওয়ার সাপ্লাইটা লাগে সেটা তো ইম্পোর্ট করতে হচ্ছে না। তো এই কারণেও মেনটেনেন্স কস্ট অনেকটাই কমে যায়। গভর্নমেন্ট একটা টার্গেট নিয়েছে, এবং এই দেখো সময়ের দাবি কেন, বা ইলেকট্রিক ভেহিকেলের ইন্ডিয়ায় ফিউচার গ্রেট কেন, তার কারণ গভর্নমেন্ট নিজে কিছু বিরাট বড় বড় উদ্যোগ নিয়েছে ইলেকট্রিক ভেহিকেলকে প্রমোট করার জন্য। যেমন ফেম স্কিম, যেমন গভর্নমেন্ট একটা টার্গেট নিয়েছে যে ইন্ডিয়ার কার্বন এমিশন জিরো করবে, নেট কার্বন এমিশন জিরো করবে 2070 সালে, এবং তার জন্য স্বাভাবিকভাবে গভর্নমেন্ট এই ফেম স্কিম বা ইত্যাদি প্রভৃতি যেগুলো ইলেকট্রিক ভেহিকেলকে বাহবা দেওয়ার জন্য আছে সেই স্কিমগুলো লঞ্চ করছে।
প্যারিস ক্লাইমেট অ্যাক্রোড 2020, আমি এটা তোমাদের বলে দিয়েছিলাম কিন্তু এই পয়েন্টটা দেবে। প্যারিসে একটা সম্মেলন হয়েছিল প্যারিস ক্লাইমেট অ্যাক্রোড 2020 সালে। সেখানে কিন্তু পৃথিবীর সব দেশই বলেছিল যে তারা ইভিকে প্রমোট করবে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। পৃথিবীর সব দেশ, প্রায় সমস্ত দেশ যেহেতু সম্মত হয়েছিল যে তারা ইলেকট্রিক ভেহিকেলকে প্রমোট করবে, সুতরাং আমরা বলতেই পারি যে ইলেকট্রিক ভেহিকেলের ফিউচার ইন্ডিয়ায় কেন, পুরো ওয়ার্ল্ডেই একটা বিরাট উজ্জ্বল, মানে পুরো ওয়ার্ল্ডেই বিরাট উজ্জ্বল আমাদের ইলেকট্রিক ভেহিকেলের ভবিষ্যৎ। কেন? তার কারণ পৃথিবীর সমস্ত বড় বড় দেশ যখন প্রমোট করছে, সুতরাং স্বাভাবিকভাবে আমাদের ভারতবর্ষও প্রমোট করছে। আর আমাদের ভারতবর্ষ যখন প্রমোট করছে, সুতরাং ইলেকট্রিক ভেহিকেলের ফিউচারটা যে গ্রেট, এটা আমরা এই প্যারা থেকেই বুঝে যাচ্ছি। তাহলে এইটা আমরা কেন লিখলাম এই প্যারাটা? না, আমরা আমাদের যে ওপিনিয়ন সেটাকে এস্টাবলিশ করার জন্য কিছু ডেটা দিতে হয়, কিছু লাইন লিখতে হয়। সেই ওপিনিয়ন বা কনক্লুশনকে এস্টাবলিশ করার জন্য আমরা এই মাঝের প্যারাটা লিখি। যে কোনো এসে রাইটিংয়েই তোমার একটা ওপিনিয়ন থাকবে, তুমি সেটাকে এস্টাবলিশ করতে চাইবে, কারণ এসে রাইটিং মানে নিজের ভাষায় লেখা। তো সেই এস্টাবলিশ করার জন্য কিছু তোমার ওপিনিয়নের সপক্ষে তথ্য তুলে ধরতে হয়। তো আমরা এই প্যারাটায়, সেকেন্ড প্যারাটায় আমাদের কনক্লুশনের সপক্ষে কিছু তথ্য তুলে ধরলাম। নেক্সট হচ্ছে ড্রব্যাক। এটাও লিখতে হবে। কেন? কারণ আমরা যতটা নিরপেক্ষ রাখা যায় আমাদের রাইটিংকে ততটা চেষ্টা করব, একদম সম্পূর্ণ বায়াস যেন আমরা না হই। কারণ বায়াস হলেও নাম্বার পাবে না তা নয়, কিন্তু যদি আমরা নিরপেক্ষ থাকি তাহলে নাম্বার পাওয়ার যে পসিবিলিটি বা চান্স সেটা আরও বেড়ে যায়। সেই কারণে আমরা দেখলাম যে সময়ের দাবি কেন ইলেকট্রিক ভেহিকেলের। এবার আমরা লিখব ইলেকট্রিক ভেহিকেলের ইন্ডিয়ার কনটেক্সটে কী কী ড্রব্যাক আছে। প্রথম হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলের পার্টস অ্যান্ড কম্পোনেন্টসগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করি। এখনও পর্যন্ত ভারতবর্ষে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের সব পার্টস অ্যান্ড কম্পোনেন্টস তৈরি হয় না। এমনকি ব্যাটারি তৈরির যে বেস লিথিয়াম আয়ন কিংবা লিথিয়াম পলিমার, সেই ব্যাটারি তৈরির বেসও ইন্ডিয়ায় এখনও পর্যন্ত ভালোভাবে নেই। কারণ তোমরা দেখবে লিথিয়াম রিজার্ভ অস্ট্রেলিয়া, চিলি এই সমস্ত দেশে অনেক বেশি আছে, কিন্তু তার বেশিরভাগটাই লিথিয়াম নিয়ে ব্যাটারি তৈরি করে চায়না। তো সেই কারণে চায়না এই লিথিয়াম ব্যাটারি তৈরিতে একটা বিরাট অগ্রসর ভূমিকা পালন করছে, আর আমরা সেখান থেকে ইম্পোর্ট করি এই লিথিয়াম ব্যাটারিগুলো, ব্যাটারি সেলগুলো। সেই কারণে আমরা বলবো যে প্রথম কথা, পার্টস অ্যান্ড কম্পোনেন্টস তো আমরা ইম্পোর্ট করি, তার ফলে কস্টিং অনেক বেড়ে যায়, প্রোডাক্টের যে কস্টিং, মার্কেট প্রাইস সেটা অনেক বেড়ে যায়, মেনটেন্স কস্ট চিপার হলেও। এবং নেক্সট থিং, যে ব্যাটারি তৈরির যে বেস সেটাও আমাদের ইন্ডিয়া এখনও ভালোভাবে এস্টাবলিশ হয়নি। নেক্সট হচ্ছে আমাদের যে রোড সাইড চার্জিং স্টেশন, তারও কিন্তু বেশ কিছু অভাব রয়েছে এখনও পর্যন্ত। যদিও আমরা দেখতে পাচ্ছি এই যে টাটার মতো কোম্পানিরা বলছে, তারা দাবি করছে বিভিন্ন চার্জিং স্টেশন আগামী 1-2 বছরের মধ্যে তৈরি করবে, কিন্তু তবুও বর্তমান পরিস্থিতিতে কিন্তু রোড সাইড চার্জিং স্টেশনে বিরাট বড় অভাব আছে আমাদের ভারতবর্ষে। এবং কস্ট অফ দ্য ভেহিকেল ইজ হায়ার। ওই যে বললাম, যেটা মার্কেট প্রাইস, যেটা প্রোডাক্ট কস্ট, সেটা কিন্তু ফসিল ফুয়েলে চালিত যে সমস্ত যানবাহন আছে তার তুলনায় বেশি। তো এইগুলো হচ্ছে ড্রব্যাক। এবার তারপর আমরা কনক্লুশনে কি লিখবো? কনক্লুশনে লিখবো যে এই সমস্ত ড্রব্যাকগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে ইন্ডিয়ার ফিউচার ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে নিঃসন্দেহে খুব উজ্জ্বল। আমাদের রাইটিং শেষ হয়ে যাবে। তাহলে কি লিখলাম? অনেক কঠিন কি কিছু লিখলাম না। তাহলে যে কোনো রাইটিং যখন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি বারবার বলেছি, তার আগে এরকম একটা গ্রাফ তোমরা বানিয়ে নাও। রাইটিং প্র্যাকটিস করার খুব সিম্পল নিয়ম আছে। এরকম একটা গ্রাফ বানিয়ে নেবে ফ্লো চার্ট আকারে, তারপর সেটাকে তুমি নিজের বাংলা ভাষায় লিখবে 25 থেকে 30টি লাইনের মধ্যে, তারপর সেটাকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করবে। এর ফলে কি হবে? এক, বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশন স্কিল তোমার বৃদ্ধি পাচ্ছে, এবং তার সাথে তোমার রাইটিং লেখার যে ক্যাপাবিলিটি সেটাও তোমার বৃদ্ধি পাচ্ছে। তোমার পয়েন্ট সাজানোর যে ক্যাপাবিলিটি সেটাও তোমার বৃদ্ধি পাচ্ছে। এইটা খুব প্রয়োজন। কে কত ভালো লিখছো এটা কিছু ম্যাটার করে না, ভোকাবুলারি তো কোনো ম্যাটারই করে না একটা ডেসক্রিপটিভ রাইটিং লেখার জন্য। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে যে তুমি যেটা লিখতে বলেছো সেটা লিখছো কিনা, এবং সঠিক ফরম্যাট মেনে লিখছো কিনা। আমি যেটা তোমাদের বারবার বলি, যে যেটা লিখতে বলেছে সেটা লিখছো কিনা, সঠিক ফরম্যাট মেনে লিখছো কিনা, এইটাই আলটিমেট তোমার নাম্বার পাওয়ার জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, আর কিচ্ছু দাঁড়ায় না। তুমি কঠিন ভোকাবুলারি ইউজ করলে তোমার রাইটিং এক্সট্রা কিচ্ছু মার্কস পায় না, যদি তুমি যে পয়েন্টগুলো, নেসেসারি পয়েন্টগুলো দিতে হয় সেগুলোকে স্কিপ করে যাও। সুতরাং ভোকাবুলারি পড়ার প্রয়োজন নেই।
তুমি সিম্পলি যেটা লিখতে বলেছে তার একটা ফ্লো চার্ট বানাও, সেটাকে বাংলায় লেখো, তারপর সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করো। এইবার আমি দেখাবো, আমি যে খাতাগুলো পেয়েছি সবার খাতা দেখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তার মধ্যে টপ 3টে খাতা, যাদের খাতা আমার ভালো বলে মনে হয়েছে এবং যাদের লেখার ধরনেরও বেশ ভিন্নতা আছে। প্রথমে আমি বলবো নীলেন্দুর খাতা। নীলেন্দু খুব ভালো লিখেছে। নীলেন্দুর এই রাইটিংয়ের ধরনটা এক ধরনের ধরন, যদি কেউ ভাবে যে এটা রাইটিংয়ের ধরন না, একদম ভুল কথা। রাইটিং লেখার এটাও একটা স্ট্র্যাটেজি। যারা ইউপিএসসি রাইটিং লেখে তারা বেশিরভাগ এরমভাবে এই রাইটিং লেখে, বেশিরভাগ। এবং এই রাইটিং লেখাটা অনেক দেখতেও ভালো লাগে, সহজও হয় লিখতে। কি করেছে না, ও ইন্ট্রোডাকশন সিম্পলি হেডিং দিয়েছে, তার প্রথমে একটা হেডিং দিয়েছে ফিউচার অফ ইলেকট্রিক ভেহিকেলস ইন ইন্ডিয়া, একদম ঠিকঠাক। ইন্ট্রোডাকশন একটা পয়েন্ট করেছে, সেখানে পয়েন্ট ওয়াইজ ছোট 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 বাক্য করে ও কিন্তু লিখেছে। একইভাবে সেকেন্ড প্যারাটাও ও পয়েন্ট ওয়াইজ ছোট 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 বাক্য করে লিখেছে। ও কিন্তু এর মধ্যে দেখো যেগুলো নেসেসারি পয়েন্ট প্রত্যেকটা ঢুকিয়েছে, যে ইন্ডিয়ার ফেম স্কিম, গভর্নমেন্টে প্যারিস ক্লাইমেট অ্যাকর্ড, নেট জিরো এমিশন 2070, সমস্ত কিন্তু ও ঢুকিয়েছে। কিন্তু দেখো কত সুন্দর পরিষ্কার ঝকঝকের লেখা, এর মধ্যে একটাও কঠিন বাক্য তুমি দেখতে পাবে না। এবং এইভাবে ও লিখে গেছে এটাকে, এবং 250 ওয়ার্ডের মধ্যেই ও এটাকে শেষ করেছে। ড্রব্যাক দিয়েছে, ড্রব্যাকের পর কনক্লুশন দিয়েছে, সিম্পলি এটাকে শেষ করে দিয়েছে। এবং এই লেখাটা খুব সুন্দর লেখা, এই কারণে আমি ওকে মার্কস দিয়েছি 16, কারণ এই লেখাটা খুবই সুন্দর লেখা। এই লেখাটাও একটা লেখার ধরন, এটা তোমাদের জানতে হবে। যদি তোমরা লিখতে চাও এরকমভাবে লিখতে পারো, এর মধ্যে কোনো ভুল নেই। এসে মানে সবসময় এমন নয় যে সেটা প্যারাগ্রাফের মতো দেখতে হবে, এটাও এসে রাইটিংয়ের একটা স্টাইল, এবং এই স্টাইলটাও বেশ সুন্দর। তো নীলেন্দুর এই লেখাটা আমার খুব ভালো লেগেছে। আমি তো তোমাদের অ্যাপের মধ্যে নীলেন্দুর খাতাটা দিয়েই দিয়েছি, তোমরা সেখানে দেখতে পারবে যে নীলেন্দু আসলে কি লিখেছে এবং লেখাটা কেমন হয়েছে। নেক্সট আমি বলবো আরেকটা স্টাইল, এটা বোধহয় দেবার্গর খাতা। তো দেবার্গ এখানটা সব ঠিক করেছে, আমি ওকে 15 দিয়েছি, কিন্তু 15 দেওয়াটা ঠিক হয়নি, ওর পাওয়া উচিত ছিল 10। আমি এটা পরে দেখলাম, কেন বলছি দেখো, এটাও একটা বিরাট বড় বোঝার জিনিস, যে তুমি লিখেছো খুব ভালো, দেবার্গ আলটিমেট লিখেছে খুব ভালো, এটাও একটা লেখার স্টাইল। দেখো খুব 250 ওয়ার্ডের মধ্যে জাস্ট একটা পাতার মধ্যে কি সুন্দর ও 3টে প্যারা করে সমস্ত নেসেসারি পয়েন্ট দিয়ে ছোট্ট করে লিখেছে। এই লেখাটাও খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগছে, কোনো গ্রামাটিকার ভুল নেই, কিচ্ছু নেই, ছোট ছোট ভাষায় লেখা। কিন্তু ওর একটা বিরাট বড় ভুল হয়ে গেছে, ও কিন্তু কোনো হেডিং দেয়নি, নো হেডিং। এই খাতার মধ্যে ও কিন্তু কোনো হেডিং দেয়নি, এসে রাইটিং এর কোনো হেডিং দেয়নি। এবং এই হেডিং না থাকার জন্য ও যতই ভালো লিখুক, ও কিন্তু 10-এর বেশি পাবে না 20-র মধ্যে, আরো কম পাওয়া উচিত, কিন্তু তবুও আমি ওকে 10 দিয়েছি, কারণ বডিটা সত্যি খুব ভালো, ও সব লিখেছে দেখো, কিন্তু ও হেডিং মিস করে গেছে। তাহলে এই ভুলগুলো কিন্তু তোমাদের হয়, এই কারণে বাড়িতে নিজে নিজে ডেসক্রিপটিভ প্র্যাকটিস করার প্রয়োজন আছে, নিজে প্র্যাকটিস করব। আমি বলছি এই মেথডটা ফলো করে তোমরা প্র্যাকটিস করো, দেখবে তোমরা ঠিক ইমপ্রুভ করবে। ইমপ্রুভ না করার কোনো কারণ নেই, ভোকাবুলারি জানতে লাগে না ডেসক্রিপটিভ রাইটিং লেখার জন্য। যারা এটা ভাবে ভোকাবুলারি জানতে লাগে, তারা সম্পূর্ণ ভুল ভাবে। লাগে গ্রামার ছাড়া কিচ্ছু লাগে না, এবং লাগে টু দ্য পয়েন্ট অ্যান্সার। নেক্সট আরেকটা খাতা আমি দেখাবো, সেটা হচ্ছে মনীষার খাতা। মনীষা লিখেছে খুব ভালো। মনীষা একটা দুটো মাঝখানে গ্রামাটিক্যাল ভুল করেছে, গ্রামাটিক্যাল ভুল নয়, তথ্যে ভুল করেছে। ও এখানে হেডিং দিয়েছে এবং তারপর দেবার্গর মতনই লিখেছে, কিন্তু ওর লেখাটা আরও ভালো, ও আরও সুন্দর করে লিখেছে। কিন্তু ওর গ্রামাটিক্যাল কিছু ভুল হয়েছে, এখানটায় সিঙ্গুলার প্লুরালে কিছু ভুল করেছিল, বানানে কিছু ভুল করেছিল। কিন্তু ও একটা জিনিস দেখেছে দেখো, যেটা আমি কেটেছি, কেন কেটেছি এটা জানা খুব জরুরি। ও লিখেছে মারুতি সুজুকি ইজ দ্য মোস্ট পপুলার ব্র্যান্ড অফ ইন্ডিয়া হোল্ডিং অলমোস্ট 42% মার্কেট শেয়ার। এটা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ মারুতি সুজুকির ইভিতে কোনো কন্ট্রিবিউশন এখনো পর্যন্ত তেমনভাবে নেই ইভিতে কোনো কন্ট্রিবিউশন। তো সেই কারণে আমার অল ওভার ফসিল ফুয়েলের মার্কেটে মারুতি সুজুকি মার্কেট ডোমিনেট করছে, সেটা দিয়ে আমি কি করব? সেটা দিয়ে আমার কোনো কাজই নেই। ইলেকট্রিক ভেহিকেলসে মার্কেট ডোমিনেট কে করছে সেটা আমরা দেব। তো এইটা ওর আননেসেসারি পয়েন্ট হয়ে যায় রাইটিংয়ে, এবং সেই কারণে এই লাইনটাকে আমি কেটে দিয়েছি। লাইনটা গ্রামাটিক্যালি ঠিক আছে, ভুল কিছু করেনি, কিন্তু আমি এটা কেন কেটেছি, কারণ এইটা তোমার আননেসেসারি পয়েন্ট হয়ে যায়। তুমি আননেসেসারি কেন বলছো? তোমাকে ইভি দিয়ে লিখতে বলেছে, তুমি ইভি দিয়ে মার্কেট শেয়ার, ইভির সেল ইত্যাদি প্রভৃতি লেখো। এবং ইন্ডিয়ার প্রেজেন্ট কন্টেক্সট কি, তুমি যদি ওভারঅল মার্কেট শেয়ার লিখতে হয়, তাহলে ইন্ডিয়ার প্রেজেন্ট কন্টেক্সট কি ওয়ার্ল্ডের সাপেক্ষে সেটা লেখো।
যে টু হুইলারে পপুলার এবং টু হুইলারে টপে আছে ইন্ডিয়া এবং ফোর হুইলারের মধ্যে টপ 5-এর মধ্যে আছে, এরকমভাবে লেখো। কিন্তু তুমি মারুতি সুজুকি যে ফসিল ফুয়েলে মার্কেট ডোমিনেট করছে সেটা কেন দিচ্ছ? সেটা কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে তিনটে খাতা, এই তিনটেই কিন্তু লেখার স্টাইল। এটাও একটা লেখার স্টাইল, দেবারগড়টা একটা লেখার স্টাইল, খুব সুন্দর লেখার স্টাইল দেবারগড়টা। ওর বডিটা খুবই ভালো হয়েছে, ওর বডি নিয়ে কোনো প্রশ্ন নেই। ও এত সুন্দর সুন্দর কিছু বিশেষণ ইউজ করেছে যেগুলো ওর লেখাটাকে দেখতে খুব ভালো লাগছে, যেমন ফার্দার মোর ইত্যাদি প্রভৃতি প্রচুর ইউজ করেছে, দেখতে খুব ভালো লাগছে। কিন্তু যেহেতু হেডিং দেয়নি সেহেতু ওর মার্কসটা কমে গেল। আর নীলেন্দু যেটা লিখেছে এটাও একটা লেখার স্টাইল, এবং এই লেখার স্টাইলটাও খুব ভালো। ও যেটা করেছে একদম ঠিকঠাক করেছে, তবে আমার মনে হয় ওর কনক্লুশনটা আরেকটা লাইনে লেখা উচিত ছিল। ওখানে ও একটা লাইনে লিখেছে, এটা আরেকটু লাইনে মানে আরেকটু লেখা উচিত ছিল যে ড্রব্যাকগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে ফিউচার খুব উজ্জ্বল। এইটা ও লিখেছে যে ইন্ডিয়ান ইলেকট্রিক ভেহিকেল মার্কেট হোল্ডস আ ভাইব্রেন্ট ফিউচার প্রোপেল বাই সাস্টেনেবিলিটি, গভর্নমেন্ট সাপোর্ট অ্যান্ড অ্যাডভান্সিং টেকনোলজি। ঠিক আছে, কিন্তু এখানেও লিখতে তো যে ড্রব্যাকগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে আলটিমেটলি খুবই উজ্জ্বল। তো যাই হোক, কিন্তু ওর লেখাটা ভালো হয়েছে। তো এই ছিল তোমাদের যে ডেসক্রিপটিভ রাইটিংটা আমি লিখতে দিয়েছিলাম রিপিটার ব্যাচে, তার একটা অ্যানালিসিস। তাহলে আশা করি সবাই বুঝে গেলে যে কিভাবে লিখতে হবে। আমি আবারও বলে দিই কিভাবে লিখতে হবে। যে কোনো রাইটিং লেখার সময় তোমরা যখন প্র্যাকটিস করবে, ছোট ছোট রাইটিং হট টপিক সেগুলো প্র্যাকটিস করো। তোমাদের টপিক চুজ কিভাবে করতে হয় আমি তো ব্যাচে বলেই দিয়েছি, আশা করি সবাই জানো। কিন্তু প্র্যাকটিস করার আগে সবার আগে নিজে একটা ফ্লোচার্ট বানাবে, যেমন আমি বানিয়েছি। এরকম একটা ফ্লোচার্ট বানাবে যে কি কি প্যারা করবে, তার মধ্যে কি কি পয়েন্ট দেবে, মেন পয়েন্ট কোনগুলো থাকবে, এবং তারপর সেটাকে বাংলায় লিখবে, তারপর সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবে। 1, বাংলা রাইটিং উন্নত হচ্ছে, 2, ইংরেজি রাইটিং উন্নত হচ্ছে, 3, ট্রান্সলেশনের স্কিলও তোমার বাড়ছে। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস। আশা করি সবাই বুঝলে। সবাই খুব ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। আর ডেসক্রিপটিভ নিয়ে একদমই ভয় পাবে না, কারণ ডেসক্রিপটিভ অত্যন্ত সহজ বিষয়। ফালতু ভয় পাই বলে আমরা এটা মানে নিজেরাই নিজের পায়ে কুড়ুল মারি, আর কিছুই না। ফালতু ভয় কেন পাই? কারণ আমরা ভাবি ইংরেজি ভাষা মানে খুব কঠিন ভাষা। না, ইংরেজি ভাষা হতে পারে, কিন্তু এখানে লিখতে দিয়েছে মাত্র 250 শব্দে, তোমাকে বলেনি 500 শব্দের মধ্যে লিখতে, যার ফলে তোমার কঠিন হবে। তুমি 25টা লাইন লিখতে 10টা লাইন লিখতে পারবে না, 25টা লাইন লিখতে পারবে না, 30টা লাইন লিখতে পারবে না। তুমি 250 ওয়ার্ডে না পাচ্ছ, 200টা ওয়ার্ডে তো লিখতে পারো, তবুও তো তুমি 50% মার্কস পাবে। 50% মার্কস খুব ইজিলি পাওয়া যায় ফরম্যাট যদি ঠিক রাখো, টু দা পয়েন্ট যদি অ্যান্সার লেখো। কিন্তু তুমি যদি ওয়ার্ড লিমিট এক্সিড করে যাও তাহলে কিন্তু মার্কস তুমি 0 পাবে, কারণ ওয়ার্ড লিমিট এক্সিড করে গেলে সেটা দেখতে খুব বাজে লাগে। এই কারণে আমি দেখবে ম্যাক্সিমামের খাতায় ওয়ার্ড লিমিট যেহেতু এক্সিড করে গেছে আমি 0 দিয়ে দিয়েছি। কেন? কারণ এইটাই তোমাদের সচেতন হওয়া উচিত যে আমাকে লিখতে বলেছে বলে আমি একদম যা পারছি তাই লিখবো তা নয়। আমি কনসাইজ আকারে লিখবো, কনসাইজ ওয়েতে লিখবো, টু দা পয়েন্ট লিখবো, কম লিখবো কিন্তু টু দা পয়েন্ট লিখবো। এবং এইভাবে যদি রাইটিং লেখো তাহলে পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ, পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউ বিশেষ সমস্ত জায়গা তোমার ডেভেলপড হবে। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।